হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 3 যে পাঠের নাম হয়েছে যে স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। এটার মধ্যে মোট আছে 3টা অনুশীলনী। অনুশীলনী 3.1, 3.2 এবং 3.3, ঠিক আছে। তো যার মধ্যে অনুশীলনী 3.1 যে আছে, দেখো এই অনুশীলনী থেকে কোনো প্রশ্ন পরীক্ষা এখন পর্যন্ত আইছে না, যার কারণে আমরা এটা করারও প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা সমাধান করবো অনুশীলনী 3.2। তোমরা দেখাইতেছি আমি, এটা দেখো অনুশীলনী 3.2, যেখানে দুইটা প্রশ্ন আছে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, আর এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবং অনুশীলনী 3.3 তোমরা ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক পাইবা, তোমরা দেখতে পারবা। তো এই অঙ্কগুলা করার আগে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি ফাটের যে অঙ্ক সবগুলো করার আগে আমরা কিছু জানতে লাগবো, কিছু তথ্য। যেমন স্থানাঙ্ক জ্যামিতি কি, এবং স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর স্থান কিভাবে নির্ণয় করা হয়, সম্পূর্ণ আইডিয়াটা আমরা লইতে লাগবো। কেন লইতে লাগবো? কারণ কত হলো, পরীক্ষায় প্রশ্ন এখন দেখো তোমরা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন যেহেতু আয়, কারণ একটা প্রশ্ন দিব, দিয়া 4টা অপশন দিব, কোনটা শুদ্ধ তোমরা চয়ন করে লিখতে লাগবে। তো যদি কিছু কিছু প্রশ্ন কনসেপ্ট থেকে আয়, সেই কারণে কনসেপ্টটা জানা খুবই জরুরি। এই কারণে আমি তোমার কাছ থেকে মোট 2 থেকে 3 মিনিট সময় নিব, নিয়া মানে দেখবা 2 থেকে 3 মিনিট সময়, যার মধ্যে আমি এই পাঠের সারমর্ম মানে সম্পূর্ণ পাঠের বিস্তারিত আমি তোমরা বোঝানোর চেষ্টা করবো সংক্ষেপে। কারণ যে কোনো প্রশ্ন আইলে তোমরা যেন পরীক্ষা ভালো করে দিতে পারো, ঠিক আছে। তো অনুশীলন 3.2 অঙ্কগুলো তো কর্মই, তার সঙ্গে আমরা কনসেপ্টটা জানতে লাগবো ভালো করে। আর ক্লাস 9-এর মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি ফাটের মতো সহজ আর কোনো ফাট নাই, ঠিক আছে। এটা আমার মানে আমার কথাটা তোমরা মানিয়ে চলো, কেন না, কারণ তোমরা আমি বুঝাইমো এখন, দেখো বুঝলেই তোমরা কইতে পারবা। তো এখানের মধ্যে একজন দেখো বিজ্ঞানী আছে, যার নাম হলো রেনে ডেকার্টেস, ঠিক আছে। ডেকার্টেস কোয়া হয়, যিনি এই স্থানাঙ্ক জ্যামিতি ফাটটার উদ্ভাবন করছে, মানে তৈরি করছে, ঠিক আছে। কিতার লাগে তৈরি করছে? কারণ আমরা যে কোনো একটা সমতলের মধ্যে, মানে প্লেন এরিয়া, ঠিক আছে, যেমন বইটা একটা পাতাটা হচ্ছে সমতল, ঠিক আছে। এই সমতল জায়গার যে কোনো একটা স্থানের নির্দিষ্ট বিন্দু যদি বার করতে লাগে, তাহলে আমরা কিতা করতে লাগবো, একটা রেখা টানতে লাগবে, ঠিক আছে। উলম্ব রেখা আর অনুভূমিক রেখা, ঠিক আছে। অনুভূমিক রেখা বার করিয়ে আমরা এটার স্থান বিন্দুটার স্থানাঙ্ক আমরা বার করতে পারবো। তো তোমরা হয়তো নাও বুঝতে পারো, আমি উদাহরণের সাহায্যে দেখাই, যেহেতু আমি এখানে লিখিয়ে রাখছি অনুশীলন 3.2। তো আমি প্রথম উদাহরণ যদি নেই, আমরা তো অখণ্ড সংখ্যা কি তা আমরা সবাই জানি, তোমরা জানো, নিশ্চয়ই জানো, কেন না, কারণ এটা তো ক্লাস 5-6 থেকে আমরা পড়ি আই আর, ঠিক আছে। তো অখণ্ড সংখ্যা যে কোনো একটা সংখ্যা রেখার মধ্যে আমরা রাখি, ঠিক আছে। এটা কি তা আমি ধরতে পারি সংখ্যা রেখা, যার উভয় দিকে আমি এরো চিহ্ন অর্থাৎ তীর চিহ্ন দিয়া মধ্যে আমি খাটি লিখব, ঠিক আছে। মধ্যে খাটা মানে কি, স্কেল দিয়ে মাপিয়ে মাপিয়ে এরকম দাগ দিবা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা এরকম বানাইছি, তোমরা আগে বেজান, ঠিক আছে। তো এরকম তোমরা দাগ দিবে, ঠিক আছে। তো এটা আরো বাড়ানি যাইব, যত সংখ্যা বেশি হবে তত বাড়ানি যায়, ঠিক আছে। এই কারণে এরো দেওয়া হয়েছে, মানে তীর দেওয়া হয়েছে। তো জিরো মনে করো এখানে যদি বসাই, জিরো ডান দিকে আমরা জানি অখণ্ড সংখ্যা রেখা দেখাইলে জিরো ডান দিকে ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস সংখ্যাগুলো থাকায় 1 2 3 4 5 ডট ডট এরকম আরো বাড়ানি যাইব। ঠিক এরকম জিরোর বাম দিকে থাকে -1 -2 -3 -4 -5 ডট ডট এরকম বাড়ানো যায়, ঠিক আছে। তো সংখ্যারেখার মধ্যে আমরা যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমরা এরকম সংখ্যারেখার দুইটার প্রয়োজন, ঠিক আছে। স্থানাঙ্ক বিন্দু বার করতে হলে সংখ্যারেখা দুইটার প্রয়োজন। কিতা সংখ্যারেখা? একটা হচ্ছে উলম্ব সংখ্যারেখা আর একটা অনুভূমিক। এখন অনুভূমিক কোনটা হয়? অনুভূমিক কইমো এটারে, অর্থাৎ হরাইজন্টাল লাইন যেটা, ঠিক আছে। এটা রেখা হরাইজন্টাল লাইন মানে অনুভূমিক রেখা। ঠিক এরকমই আরেকটা সংখ্যারেখা যদি আমি এখানে লিখি, মনে করো এটা আরেকটা সংখ্যারেখা এখানে আছে, ঠিক আছে। তো এটার আমি এরকম যদি, যেরকম প্রথম উলম্ব অনুভূমিক সংখ্যারেখাটা লিখছি, ঠিক এরকম যদি লিখি, জিরোটার আমি মধ্যে যদি দেই, জিরোর নিচের দিকে আমরা সবসময় ঋণাত্মক সংখ্যাগুলো লিখবো। যেরকম এখানে জিরোর বাম দিকে লিখছি আর ডান দিকে লিখছি, ঠিক এরকম এটা উলম্ব মানে অনুভূমিক গতিকে, মানে কি হরাইজন্টাল গতিকে আমরা জিরোর ডান দিক বাম দিক ধরছি। যদি আমি উলম্ব রেখা লিখি, উলম্ব মানে কি ভার্টিক্যাল লাইন, তো এটার যদি লিখি তাহলে এটার মধ্যে তো সংখ্যা রেখা, কারণ এটা একটা সংখ্যা রেখা, তো এটার মধ্যে অখণ্ড সংখ্যা দেখাইতে পারবো। তো দেখাইতে হলে এটার নিয়ম হলো জিরোর নিচ দিকে সবসময় ঋণাত্মক সংখ্যাগুলো থাকবো, -1 -2 -3 -4 -5 ডট ডট এরকম সংখ্যা থাকবো। আর উপরে থাকবো 1 2 3 4, এগুলো তো আমি অনুমানিক 8 দিয়ে দিতেছি, ঠিক আছে। তো তোমরা এটা স্কেল দিয়ে দিবা। তো আমি এটা বোঝানি লাগে চেষ্টা করো, তোমরা এগুলো লেখার প্রয়োজন নাই, তোমরা শুধু মনে রাখবা, ঠিক আছে। যখন এই দুইটা রেখা, দুইটা যেহেতু সংখ্যা রেখা, দুইটা রেখার ওই যে জিরো আছে এখানে বিন্দু, আর এটারও মধ্যবিন্দু যে জিরো আছে, এই দুইটা রেখারে আমি এক জায়গায় আনিয়া আমি এরকম লিখতে পারি, ঠিক আছে। আমি দেখাই তোমরা, এরকম আমি লিখতে পারি, এই দুইটা রেখার আমি এরকম বানাইতে পারবো। যেমন এটা আমি এরো দিলাম, এটার এরো দিলাম,
ঠিক আছে উভয় দিকেই ওই যে জিরোটা আর ওই যে জিরোটা দুইটা এক লগে আনি আমি এখানে লিখতে পারি, কারণ এখানে আমি ছেদ করছে দুইটা রেখা, এটা আমি দিতে পারি ও লিখতে পারি। ঠিক আছে ও বা জিরোই ধরা হয়, কিন্তু এটার আমি স্থানাঙ্ক জ্যামিতি ফাটের ক্ষেত্রে আমি এটারে ও কইম। ঠিক আছে ও ও এটার নাম হইব গিয়া মূলবিন্দু। কেন মূলবিন্দু? কারণ দুইটা সংখ্যা রেখা ওই যে জিরো জিরো একসঙ্গে আয়া লাগছে, এটা রেখা মূলবিন্দু। আর যেহেতু এটা একটা অনুভূমিক রেখা যেরকম উপরে লাগছে সেম এটার মধ্যে আমরা দাগ দিতে পারি এরকম। ঠিক আছে তো এটার মধ্যে আমরা উভয় দিকে দাগ দিতে পারি, দুনো দিকে। এদিকে হইব ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5, এদিকে হইব ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 -4 -5। উপরে হইব ধনাত্মক সংখ্যা যেরকম এটা লিখছি 1 2 3 4, নিচে আইব -1 -2 -3 -4 -5। ঠিক আছে এখন দেখো এটা কিন্তু একটা স্থানাঙ্ক জ্যামিতির সমতল। ঠিক আছে যেটার নাম দিছে রেনে ডেকার্টেসে, ওই যে রেনে ডেকার্টেস উনি এখানে লেখা আছে যে তিনি একজন ফরাসি গণিতজ্ঞ। ঠিক আছে উনি বিছনার ঘুমানোর সময় মানে বিছনার মধ্যে যখন ঘুমাইতে গেছে তখন হঠাৎ তার মাথার মধ্যে, যেহেতু একজন গণিতজ্ঞ তো গণিতের কথা সবসময় চিন্তা করতে বিজ্ঞানী, তো সবসময় চিন্তা করি একটা যে কোনো একটা স্থান বিন্দু সমতল এলাকা যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে কিভাবে বার করতে লাগে তাই এটা ঘুমাই ঘুমাই এখানে দেখো ফরা তোমরা পড়লে পাইবা। ঠিক আছে এটা তাই ঘুমাই ঘুমাই এটা বার করছে, ভাবছে যে এরকম বানানি যাইব। ঠিক আছে তো এই কারণে আমরা এটাও পড়তেছি। তো এটা আমরা শেখার এটাই উদ্দেশ্য যে যে কোনো একটা মূলবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বার করা যায়। তো এটা যেহেতু দুইটা সংখ্যা রেখা আমি একলগে লিখছি, এই বিন্দুটার নাম হলো মূলবিন্দু আর এই অনুভূমিক রেখাটার আমরা হরাইজন্টাল লাইনটার আমরা নাম দিমু ধনাত্মক সংখ্যার দিকে আমরা নাম দিমু এক্স আর ঋণাত্মক সংখ্যার দিকে নাম দিমু এক্স ড্যাশ। ঠিক আছে এবং ঠিক এরকম এই সংখ্যা রেখা উলম্ব সংখ্যা রেখাটার মধ্যে ধনাত্মক সংখ্যার মধ্যে নাম দিমু ওয়াই আর ঋণাত্মক সংখ্যার নাম দিমু ওয়াই ড্যাশ। ঠিক আছে এতটুকু বুঝছো? এখন দেখো এটার নামকরণ আমরা করছি, এখন নামকরণ যদি করিয়া থাকি তো আমরা আলাদা আলাদা প্রত্যেকটা রেখার আলাদা আলাদা আমরা নাম কইতে পারবো। যেমন অনুভূমিক রেখাটার নাম কইতে পারবো এক্স ও এক্স ড্যাশ বা এক্স ড্যাশ ও এক্স। ঠিক আছে যদি কয় অনুভূমিক রেখাটার নাম কিতা আমরা কইতে পারবো এক্স ও এক্স ড্যাশ রেখা, আর যদি কয় উলম্ব রেখাটার নাম কিতা আমরা কইবো ওয়াই ও ওয়াই ড্যাশ রেখা। অতটুকু বুঝছো আশা করি। এখন আমরা যদি এই স্থানাঙ্ক বিন্দু বা এই সমতলটার যদি যে কোনো একটা স্থান বিন্দু নির্ণয় করতে লাগে তো আমরা মনে করো আমরা কইছি এখানে একটা স্থান বিন্দু আছে, এই স্থান বিন্দুটার স্থানাঙ্ক কত। ঠিক আছে মনে করো এটা একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত। তো এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে হলে আমরা কি করব, ওই যে ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো আছে এক্স রেখার মধ্যে এক্স ও এক্স ড্যাশ মানে এক্স অক্ষ কইতে পারে ওই রেখাটার নাম কি কইছি আমি যে এক্স ও এক্স ড্যাশ বা এক্স অক্ষ রেখা, আর এটা হতে পারে ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই অক্ষ রেখা। ঠিক আছে তো প্রথমে এই বিন্দুটার যে স্থান বার করতে লাগে আমরা এই এক্স অক্ষ রেখার মধ্যে ধনাত্মক সংখ্যার মধ্যে কতটুকু আছে দেখো সোজা, এটা যে সোজা ধরে আমি এখানে পাইতেছি তার মানে এক্স অক্ষের রেখার স্থান বিন্দু কত আছে 3। ঠিক আছে পয়েন্ট মনে করো বিন্দু, তো পয়েন্ট আমি পি ধরছি। তো প্রথমে সবসময় এটার বিন্দু নির্ণয় করতে হলে এটার নাম দেবা এক্স অক্ষের মানটা আগে বসাইবে। তো এক্স অক্ষের মান কত আছে 3, আমরা লিখবো 3 কেটা লাগে 3 ওই যে স্থান বিন্দুটা এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স এক্স স্থানাঙ্ক মানে এক্স অক্ষের মধ্যে আছে 3 আর ওয়াই অক্ষের মধ্যে কত আছে দেখো এটা টুর সোজা কিন্তু পড়ে। ঠিক আছে তো টুর সোজা পড়লে আমরা পরে 3, ওয়াই এর মানটা দিলে ওয়াই এর মান কত পাইছি ওয়াই স্থানাঙ্ক পাইছি 2। ঠিক আছে অর্থাৎ আমারে যদি হয় এই কার্টেসীয় সমতল, এটার নাম কার্টেসীয় সমতল কেন, কারণ এই বিজ্ঞানী ফরাসি গণিতজ্ঞ দিছে এই নামটা, এটা কার্টেসীয় সমতল বা এক্স ওয়াই সমতল কওয়া হয়। তো এই সমতলের এই বিন্দুটার নাম স্থান বিন্দু যদি আমার হয় নির্ণয় করো তাহলে আমি এরকম প্রথমে এক্স অক্ষের স্থানাঙ্ক লিখবো। ঠিক আছে তারপর ওয়াই অক্ষের স্থানাঙ্ক, তো এক্স অক্ষের স্থানাঙ্ক পাইছি 3 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক পাইছি আমরা 2। অতটুকু ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমি এই মূল বিন্দু এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেয়েছি 3, 2। ঠিক আছে 3টা কি তার এক্স এর স্থানাঙ্ক আর 2টা হয়েছে ওয়াই স্থানাঙ্ক। তো এখানে যেহেতু 4টা অংশে এই সমতলটা বিভক্ত হয়েছে, 4টা অংশের আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে এবং প্রত্যেকটা স্থানাঙ্কের আলাদা আলাদা সংখ্যা আছে, মানে কোন অংশের মধ্যে ধনাত্মক সংখ্যা বয় কোন অংশের মধ্যে ঋণাত্মক বয় এটা আমরা জানতাম। তো যে অংশ দেখো এক্স আর ওয়াই যেহেতু এখানে ধনাত্মক আছে এখানে ধনাত্মক আছে তার মানে এই সংখ্যা দুইটা, অর্থাৎ এক্স আর ওয়াই এই অংশটার মধ্যে কি আইব এই অংশটার মধ্যে আইব সবসময় ধনাত্মক সংখ্যা। যেমন আমি যদি কয় এই অংশটার নাম কি, তা এই অংশটার একটা নাম আছে, এটা হয় প্রথম পাদ। ঠিক আছে প্রথম বা ফার্স্ট পাদ। ঠিক আছে আমি বইয়ের মধ্যে দেখাইমো, বইও খুব সুন্দর করে লিখিয়া দিছে, দেখো আমি দেখাই বইয়ের মধ্যে কই আসছিল, হ্যাঁ এটা দেখো এইটা
এটা আমি দেখছো কইছে y অক্ষ, এটা x অক্ষ, এটা x ড্যাশ অক্ষ, এটা y ড্যাশ অক্ষ। এই অংশটার নাম হইছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। দেখো বইয়ের মধ্যে সুন্দর করে দিছে পাদ 1, পাদ 2, পাদ 3, পাদ 4। এখন এই বিন্দুটার মধ্যে অর্থাৎ এই অংশের মধ্যে যদি কোনো বিন্দু পড়ে, এটা স্থানাঙ্ক বিন্দু, ধনাত্মক হইব না ঋণাত্মক হইব? এটা ধনাত্মক হইব। কেন ধনাত্মক? কারণ এখানে দেখো আমরা বার করছি x, এই বিন্দু এই অংশের মধ্যে বিন্দুটা পড়ছে, তো এটার মধ্যে বিন্দুটা পড়লে এটা স্থানাঙ্ক আমরা x এর মান পাইছি 3 যেটা ধনাত্মক, আর y এর মান পাইছি 2 যেটা ধনাত্মক। তার মানে আমরা এই অংশের মধ্যে অর্থাৎ প্রথম পাদে যে কোনো বিন্দু যদি পড়ে, এটার স্থানাঙ্ক কত হইব? প্লাস, মানে ধনাত্মক হবে। ঠিক এইরকম যদি এই অংশের মধ্যে যে কোনো একটা বিন্দু পড়ে, তো প্রথমে আমরা কিতা লিখি? x এর স্থানাঙ্ক, তো x এর স্থানাঙ্ক কি আছে? মাইনাস, মানে ঋণাত্মক। তার মানে x স্থানাঙ্ক হইব মাইনাস, আর y স্থানাঙ্ক হইব প্লাস। দেখো এটা ধনাত্মক আছে, তো এটা হইব প্লাস। ঠিক আছে, মাইনাস কমা প্লাস হইব। তারপরে এটা এই অংশটার নাম কিতা? এই অংশটার নাম হইব পাদ 2। ঠিক আছে, তোমরা বুঝছো আশা করি, বইয়ের মধ্যে আমি দেখাইছি। ঠিক এরকম এই অংশটার নাম হইব পাদ 3, এই অংশটার নাম হইব পাদ 4। এটা আমি বুঝাইতেছি একটু সময় নেওয়া, কারণ হলো এটা হচ্ছে মূল জিনিস এই সম্পূর্ণ পাঠের মধ্যে। তো এটা যদি আমরা জানি, অনুশীলনে যে কোনো অঙ্ক তোমরা দেখলেই করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝছো এতটুকু। তো এই অংশের স্থানাঙ্ক আমরা পাইছি ঋণাত্মক হইব x এর স্থানাঙ্ক, আর ধনাত্মক হইব y স্থানাঙ্ক। এই অংশের মধ্যে যদি স্থানাঙ্ক বিন্দু অর্থাৎ যে কোনো একটা বিন্দু বার করতে লাগে, তাহলে আমরা এটার x এর স্থানাঙ্ক ঋণাত্মক আছে, তার মানে আমি ঋণাত্মক লিখবো। y এর স্থানাঙ্ক ঋণাত্মক আছে, তার মানে ঋণাত্মক, মানে মাইনাস মাইনাস থাকবো। ঠিক আছে, পাদ 3 তে। তারপরে আছে এটারে কয় পাদ 4, যেটার স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক হইব ধনাত্মক মানে প্লাস, আর y স্থানাঙ্ক হইব ঋণাত্মক মানে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ বুঝছো আশা করি? অর্থাৎ আমার যদি হয় প্রথম পাদে থাকা মূল যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধনাত্মক হয় না ঋণাত্মক হয়, এটা ধনাত্মক হইব। যদি হয় দ্বিতীয় পাদে থাকা মূল বিন্দুর স্থানাঙ্ক কিতা থাকবো? ধনাত্মক ঋণাত্মক, এটা করবো x এর স্থানাঙ্ক ঋণাত্মক হইব, আর y এর স্থানাঙ্ক ধনাত্মক। ঠিক আছে, যেমন একটা প্রশ্ন দিছে, মনে করো একটা প্রশ্ন দিছে যে -3,4 এই বিন্দুটি কোন পাদে আছে? তো -3 আমরা জানি প্রথমের স্থানাঙ্কটা বিন্দু মানটা কিতা থাকে? x অক্ষের মান। তো -3 যেহেতু x অক্ষের মধ্যে -3, আমরা এটা ধরবো। আর 4 আছে মানে ধনাত্মক, এটা y স্থানাঙ্ক, তো y স্থানাঙ্ক 4। তো -3,4 এটা কই পড়বো? এখানে পড়বো। তার মানে এই অংশটার নাম কিতা? পাদ 2। অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি এটা কোন পাদে আছে, আমি কইতে পারবো পাদ 2 তে আছে। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় পাদে আছে। বুঝছো আশা করি? এখন আমরা অনুশীলনী যাইমু, অনুশীলনী সমাধান করবো। তার আগে আমি তোমরা যেহেতু আমি কইছি যে x ও x ড্যাশ রেখা অক্ষরেখা বা x অক্ষরেখা, আর এটা হচ্ছে y অক্ষরেখা বা y ও y ড্যাশ অক্ষরেখা, এই দুইটার আরেকটা নাম আছে। ঠিক আছে, আরেকটা নাম কিতা? x অক্ষরেখার মানে x অক্ষরেখার আরেকটা নাম আছে। ঠিক আছে, x অক্ষরেখার আরেকটা নাম হলো গিয়া আমরা কইতে পারি ভুজ। ঠিক আছে, ভুজ। আরেকটা হইব y অক্ষরেখা। y অক্ষরেখা কোনটা? ওই অনুভূমিক রেখাটা, সরি উল্লম্ব রেখাটা, যেটা ভার্টিক্যাল লাইন, এটার আমরা নাম কইতে পারি, এটার নাম হইতে পারি কুটি। তোমরা মনে রাখবা। তো ভুজ হইলো কোনটা? অনুভূমিক রেখা, আর কুটি হইছে গিয়া উল্লম্ব রেখা। অতটুকু হইছে এই মূল এই পুরা পাঠ অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির মূল সারমর্ম। ঠিক আছে, বুঝছো আশা করি? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা, আর যদি ভালো করে বুঝিয়ে থাকো কমেন্টে জানাইবা কীরকম লাগছে। আর আমি চেষ্টা করি আর যে কোনো অঙ্ক তোমরা যেন পরীক্ষায় কঠিন না ভাবিয়া দিয়ে আইতে পারো একদম সহজভাবে। ঠিক আছে, আমার এটাই প্রচেষ্টা থাকে, এই কারণে আমি তোমার কাছ থেকে এই সময়টা নিচ্ছি বোঝানি লাগে। তো যাই হোক, এখন চলো আমরা অনুশীলনী 3.2 কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করি। ঠিক আছে, এখন দেখো আমার প্রশ্নের মধ্যে কইছে কিতা যে নিচের প্রশ্নগুলো প্রত্যেকটি উত্তর দাও। যে কনসেপ্টটা বুঝাইছি এটা যদি তোমরা বুঝিয়ে থাকো, তাহলে এটা একদম সহজভাবে দিতে পারবে আশা করি, এবং আমি গ্যারান্টি দিছি। তো সমতলটার নাম কিতা কইছিলাম আমি? এটার নাম কইছিলাম আমি কার্টেসীয় সমতল। ঠিক না? তো কার্টেসীয় সমতল যদি হয়, তো এখানে 3.2 আছে। দেখো অনুশীলনের মধ্যে কইছে যে কার্টেসীয় সমতলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ে অঙ্কিত অনুভূমিক রেখা এবং উল্লম্ব রেখার নাম কি? আরে ভাই, আমরা তো এইমাত্র শিখলাম, কিতা শিখলাম? যে অনুভূমিক রেখাটার নাম এবং উল্লম্ব রেখাটার নাম শিখছি। কিতা শিখছি? যে x ও x ড্যাশ অক্ষরেখা বা x অক্ষরেখা, আর উল্লম্ব রেখাটার নাম হইছে গিয়া y ও y ড্যাশ অক্ষরেখা বা y অক্ষরেখা। সিম্পল, একদম সহজ। তো চলো আমরা লিখিলাই। তো যেহেতু আমরা কইছে যে উল্লম্বভাবে রেখা অঙ্কন করা রেখার নাম, যেমন কইছে কার্টেসীয় সমতলে যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। ঠিক আছে, অবস্থান আমরা নির্ণয় যে কোনো, এটা যেহেতু একটা কার্টেসীয় সমতলটা যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি নির্ণয় করতে লাগে, উল্লম্বভাবে অঙ্কন করা রেখার নাম এবং অনুভূমিকভাবে অঙ্কন করা রেখা দুইটার নাম কইতাম। তো আমি এখানে লিখছি, দেখো কেটা লিখছি যে
তোমরা এরকম লিখবা যে স্থানাঙ্ক সমতলে উলম্বভাবে অঙ্কন করা রেখার নাম হলো ওয়াই অক্ষ। কিতা লাগে? কারণ এটা হচ্ছে উলম্ব রেখা এবং উলম্বভাবে অঙ্কন করা রেখাটার নাম কিতা আছে? ওয়াই অক্ষ বা ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ তোমরা লিখতে পারো। ঠিক আছে, ঠিক এইরকম। এবং অনুভূমিকভাবে অঙ্কন করা রেখার নাম হলো এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ কিতা লাগে? কারণ অনুভূমিকভাবে রেখা এটার নাম হলো এক্স ও এক্স ড্যাশ বা এক্স অক্ষ রেখা। এই কারণে আমি লিখছি যে স্থানাঙ্ক সমতলে উলম্বভাবে অঙ্কন করা রেখার নাম হলো ওয়াই অক্ষ এবং অনুভূমিকভাবে অঙ্কন করা রেখার নাম হলো এক্স অক্ষ। অতটুকু ক্লিয়ার হয়েছে? চলো এখন রোমান 2 করিলে। রোমান 2 কিতা হচ্ছে দেখো, এই দুটি রেখা দ্বারা উৎপন্ন সমতলের প্রতিটি অংশের নাম কি? এইমাত্র আমরা শিখছি কনসেপ্ট বোঝার সময় যে এই দুটা রেখা দ্বারা অঙ্কন করা সমতল, এটার নাম কি? কার্টেসীয় সমতল। ঠিক আছে, তো তোমরা পরীক্ষাতে এইভাবেও দিতে পারে যে এই যে উলম্ব রেখা এবং অনুভূমিক রেখা সংখ্যা রেখা দ্বারা অঙ্কন করা সমতলটির নাম কি? এটার নাম হইব কার্টেসীয় সমতল। এবং আমার এখন প্রশ্ন হয়েছে যে এই অক্ষরেখা দুইটা মানে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা দ্বারা অঙ্কন করা যে চারটা অংশ আছে, এই চারটা অংশের নাম কি? দেখো এখানে কইছে যে উৎপন্ন হওয়া সমতলের প্রতিটি অংশের নাম কি। তো প্রতিটি অংশের নাম আমরা এখন পাইছি যে প্রথম ফাঁদ বা ফাঁদ 1, ফাঁদ 2, ফাঁদ 3, ফাঁদ 4। ঠিক আছে, তো আমরা এটাই লিখতাম, এখানে লিখে লাইছিল রোমান 2 দিয়া। তোমরা আনসার দিতে পারো বা উত্তর বাংলা লিখলে হইব। ঠিক আছে, তো আমি আনসার দিতেছি। তো এই দুটি রেখা দ্বারা উৎপন্ন সমতলের প্রতিটি অংশের নাম আমরা লিখছি। প্রতিটি অংশের নাম কিতা? আমরা লিখছি যে এই দুটি রেখা দ্বারা উৎপন্ন সমতলের প্রতিটি অংশের নাম হলো ফাঁদ 1, ফাঁদ 2, ফাঁদ 3 এবং ফাঁদ 4, যেটা আমি তোমরা আগেও দেখাইছি। কই দেখাইছিলাম? কপির বইয়ের মধ্যে আছে, দেখো বইয়ের মধ্যে। ঠিক আছে, প্রতিটি অংশ ফাঁদ 1, ফাঁদ 2, ফাঁদ 3 এবং ফাঁদ 4। ঠিক আছে, এটা হচ্ছে নাম। তো আমি এখানে লিখছি রোমান 2 সমাধান হয়ে গেল। চলো আমরা রোমান 3টা লিখলে। রোমান 3-র মধ্যে হয়েছে কিতা যে এই দুটি রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক লিখো। অর্থাৎ এই যে আমরা দুইটা রেখা লিখছি, ঠিক আছে, একটা উলম্ব আর একটা অনুভূমিক, এই দুইটা রেখা দ্বারা উৎপন্ন হওয়া ছেদ বিন্দু কোনটা হইব? মানে যে এই রেখাটা যে জায়গায় ছেদ করছে, ঠিক আছে, ছেদ কোন জায়গায় করছে? এই জিরো আর এই জিরো আমরা মিলাইছি, এখানে ছেদ করছে। তো এই ছেদ বিন্দুর আমরা জানি যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এখানে হয় এক্স এর স্থানাঙ্ক থাকবে, ওয়াই এর স্থানাঙ্ক থাকবে। যেমন এখানে এই বিন্দুটার পাইছিলাম এক্স এর স্থানাঙ্ক 3, ওয়াই এর স্থানাঙ্ক 2। ঠিক এরকম এই মূল বিন্দুর স্থানাঙ্ক দুইটা হইব। কিতা হইব? দেখো এক্স এর স্থানাঙ্ক এক্স অক্ষের মধ্যে হই আছে, এটা জিরোর মধ্যে, অর্থাৎ এক্স এই মূল বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইব 0 এক্স এর স্থানাঙ্ক, এবং ওয়াই অক্ষের মধ্যে কই আছে এটা মূল বিন্দু, এটা জিরোর মধ্যে আছে। অর্থাৎ আমরা কইতে পারি যে মূল বিন্দুর স্থানাঙ্ক কার্টেসীয় সমতলে মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কি হইব? 0,0। কেন? কারণ এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াই এর স্থানাঙ্ক 0। ঠিক আছে, তো আমরা প্রশ্নের মধ্যে কইছে এটাই কইছে যে এই দুটি রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক লিখো। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে এই দুটি রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক ক্রমে আনসার দিয়া এই দুটি রেখার ছেদবিন্দু হলো 0,0। ঠিক আছে, এটা হচ্ছে কি আনসার। তো অনুশীলন 3.2 কোয়েশ্চন নাম্বার 1 এর মধ্যে রোমান 3 অর্থাৎ 3টা প্রশ্ন আছিল, 3টা সমাধান করছি। এবং আশা করি যারা কনসেপ্টটা বুঝছো, এটা বুঝছো, তারা তোমরা এই অঙ্কগুলো এরকম যদি আরো প্রশ্ন হয়, যে কোনো প্রশ্ন হলে তোমরা লিখিয়ে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো চলো অনুশীলনী 3.2 কোয়েশ্চন নাম্বার 2টা করিলে। কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে দেখা হয়েছে চিত্র 3.14 দেখে নিম্নোক্তগুলোর উত্তর লিখো। এখানে এটা আছে চিত্র। এই চিত্রটা আমি কপির মধ্যে লিখলে অনেক সময় বা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি কপিতে লিখতাম না। ঠিক আছে, আমরা এই চিত্রটা বইয়ের মধ্যে যেরকম আছে এরকমই থাক, বা পরীক্ষা যদি এরকমই দিবা তোমরা। শুধু প্রশ্নের মধ্যে হয়েছে যে এই চিত্রটা দেখি আমরা নিম্নোক্তগুলো উত্তর দিতাম। তো মোট আছে উত্তর প্রশ্ন আছে 8টা। তো একদম সহজ, দেখো খালি মন দিয়ে দেখো, দেখলে আমরা কইতে পারবো। ঠিক আছে, তো কোয়েশ্চন নাম্বার 2 রোমান 1-এ কইছে দেখো যে এই চিত্রটার মধ্যে বি বিন্দুর স্থানাঙ্ক। তো চিত্রটার মধ্যে দেখো বি বিন্দু, বি কই আছে বিন্দুটা? বি বিন্দু দেখো এটা আছে। ঠিক আছে, এক্স অক্ষর মধ্যে আর ওয়াই অক্ষের মধ্যে বি বিন্দুর স্থানাঙ্ক হইছে এটা। তো আমরা কইছে এটার স্থানাঙ্ক মানে কি? এই যে স্থান আছে বিন্দুটা, এটার অঙ্ক কত? অঙ্ক মানে এক্স অক্ষের অঙ্ক কত এবং ওয়াই অক্ষের অঙ্ক কত। ঠিক আছে, এটাই আমরা লিখতাম। তো আমরা এখানে দেখো আমরা জানি যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে এক্স অক্ষের মান ধরে। তো এক্স অক্ষের মান অর্থাৎ এক্স ও এক্স অক্ষের মান বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে? -5, এবং ওয়াই অক্ষের রেখার মধ্যে বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 2, অর্থাৎ আমি লিখতে পারি -5,2। ঠিক আছে, যেরকম আগে লিখছিলাম। তো এখানে শুধু রোমান 1 দিয়ে তোমরা উত্তর আনসার লিখবা, লিখিয়ে তোমরা অতটুকু লিখবা যে বি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক। আমার লেখা তেমন একটা সুন্দর নাই, তোমরা আমি যখন লেখি কয়া যায়। ঠিক আছে, বানানো অনেক সময় ভুল হয়, তোমরা এটা মানিয়ে নিবা। কারণ এটা মানে বাংলার মধ্যে লেখি না অনেক দিন থেকে, এই কারণে একটু সমস্যা হয়, তোমরা এটা বুঝিয়ে নিবা, কিছু মনে করে না। ঠিক আছে, ভি বিন্দুর স্থানাঙ্কটা আমরা লিখবো, কি লিখবো? এক্স অক্ষের স্থানাঙ্ক আছে -5 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক আছে 2। তো আমরা লিখবো
-5,2 ঠিক আছে এটা যে বি বিন্দুর স্থানাঙ্ক রোমান 2 তে কিতা কইছে আমরা आंसर দিলে আগে आंसर দিয়ে এখানে দেখো রোমান 2 তে কইছে সি বিন্দুর স্থানাঙ্ক ঠিক এরকম সি বিন্দুটা কই আছে প্রশ্ন দেখো তো সি বিন্দুটা আছে এখানে তো এখানে যদি তাকিয়ে থাকে আমরা এটার স্থানাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে x এর স্থানাঙ্ক বার করতে লাগে তো x এর স্থানাঙ্ক কত আছে 5 যেটা ধনাত্মক এবং y এর স্থানাঙ্ক কত আছে -5 ঠিক আছে তো আমরা এখানে সেম লিখবো যে সি বিন্দুর সেম লিখে লইবা আমি কমা দিয়ে দিতেছি সি বিন্দুর স্থানাঙ্ক তোমরা সি লিখবা ব্র্যাকেটের ভিতরে লিখবা x এর স্থানাঙ্ক কত পাইছি আমরা 5 আমরা লিখবো 5 কমা আর y এর স্থানাঙ্ক কত আছে -5 ঠিক আছে -5 বা বি বিন্দুর স্থানাঙ্ক এখানে বি দিলাইতে পারো তোমরা এখানে সি দিলে মানে সুন্দর হয় আর কি ঠিক আছে বুঝছো আশা করি রোমান 3 তে কি থাকছে দেখো যে -3, -5 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুটি শনাক্ত করো অর্থাৎ এই লেখচিত্রের মধ্যে -3, -5 স্থানাঙ্ক তো -3 কি তার x অক্ষের মান তো x অক্ষের মান -3 দেখো কোনটা আছে এটা তো এটা সোজা নিচে কি আছে এখানে বিন্দু আছে আর -3, -5 কইছে তো y স্থানাঙ্কের মধ্যে -5 আছে এটা তো -3, -5 এর স্থানাঙ্ক বিন্দু হইছে এটা এই বিন্দুটার নাম কিটা ই ঠিক আছে আমাদের প্রশ্নের মধ্যে এটাই কইছে যে বিন্দুটি শনাক্ত করো তো আমরা শনাক্ত করে কিতা পাইমু যে আমরা লিখলাম যে কোশ্চেন आंसर দিয়া যে -3, -5 বিন্দুটির নাম হলো আমরা কিতা পাইছি ই বিন্দু ঠিক আছে ই বিন্দু বুঝছো আশা করি ক্লিয়ার তারপরে আছে রোমান 4 আছে দেখো স্থানাঙ্ক 2, -4 বিশিষ্ট বিন্দুটি শনাক্ত করো ঠিক এরকম স্থানাঙ্ক 2, -4 তো x এর স্থানাঙ্ক 2 এটা আর -4 হলো y স্থানাঙ্ক এটা তো এটার বিন্দুর নাম কিটা জি তো আমরা লিখবো যে রোমান 4 দিয়া आंसर দিয়া যে 2, -4 বিন্দুটির স্থানাঙ্ক না নাম ঠিক আছে বা এরকম লিখতে পারো যে 2, -4 স্থানাঙ্ক যুক্ত বিন্দুটির নাম এখানে স্থানাঙ্ক যুক্ত বিন্দুটির নাম দিয়ে এই বিন্দু দিলেই পাই নাম হলো জি বিন্দু ঠিক আছে ক্লিয়ার হইছে বুঝছো আশা করি একদম সহজ এগুলা তারপরে আছে ডি বিন্দুর বুজ তো আমি এই লেখচিত্রটা করানোর সময় আমি কইছিলাম এটারে বুজ হয় এটারে কুটি হয় তো ডি বিন্দু কই আছে দেখো ডি বিন্দু এটা তো ডি বিন্দুর বুজ কোনটা হইব x অক্ষ মানে x অক্ষরে বুজ হয় এবং y অক্ষরে কুটি হয় ঠিক আছে তো এখানে x এর স্থানাঙ্ক যদি আমরা ডি বিন্দুর বুজ আমরা কত পাইছি 6 ঠিক আছে তো আমরা লিখবো রোমান 5 দিয়া आंसर ডি বিন্দুর বুজ সমান ডি বিন্দুর বুজ সমান দিয়ে আমরা লিখে লিখব কত পাইছি বুজ হলো গিয়া 6 ঠিক আছে তো 6 এখানে আর যদি আমরা কত ডি বিন্দুর কুটি বার করো তো ডি বিন্দুর কুটি কত হলো 2 হলো এখানে দেখো স্থানাঙ্ক y স্থানাঙ্ক ধরলাম না কারণ y অক্ষরে ধরা কুটি x অক্ষরে ধরা বুজ এই কারণে ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন আছে h বিন্দুটির কুটি কত আছে h বিন্দুর কুটি তো h বিন্দু কই আছে এখানে h বিন্দুটা বার করতে লাগবে এটা হচ্ছে h বিন্দু তো h বিন্দুর কুটি কিটা হবে কুটি আমরা জানি y অক্ষ বা y ও y ড্যাশ অক্ষরে কাজ যেটা এটার কুটি দ্বারা তো h বিন্দুর কুটি সংখ্যা স্থানাঙ্ক কত আছে -3 ঠিক আছে তো আমরা এখানে লিখে লিখব রোমান 6 দিয়া आंसर h বিন্দুর কুটি ঠিক আছে h বিন্দুর কুটি সমান দিয়ে আমরা লিখতে পারি কত পাইছি আমরা -3 ঠিক আছে -3 এটা তারপরে আছে কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এ কইছে যে এল বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে এল বিন্দুটা কই আছে আগে দেখিলে এল বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করতে পারবো এল 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 এই যে এটা ঠিক আছে এল বিন্দু দেখো এল এখানে আছে ঠিক আছে তো এটা এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু কইছে স্থানাঙ্ক বার করতে হলে আমরা জানি প্রথম x অক্ষের মান ধরে তারপর y অক্ষের মান এখন প্রশ্ন হলো যে যেহেতু এটা কুটির উপরে মানে y অক্ষরেখার উপরে আছে বিন্দুটা তাইলে y অক্ষের মান তো আমরা পাইলাইমু 5 ঠিক আছে তো x স্থানাঙ্কের মান কত হইব x স্থানাঙ্কের মান হইব 0 কেন কারণ x এর স্থানাঙ্ক 0 আছে 0 সোজা উপরে y কুটি আছে তো 0,5 হইব কারণ x এর স্থানাঙ্ক আগে ধরমু y স্থানাঙ্ক পরে ধরমু তো x এর স্থানাঙ্ক আছে 0 y স্থানাঙ্ক আছে 5 অর্থাৎ আমরা লিখতে পারি যে l বিন্দুটির স্থানাঙ্ক হবে l 0,5 ঠিক আছে তো আমরা লিখে লিখব যে l বিন্দুটির স্থানাঙ্ক হবে
এল লিখি আমি 0,5 লিখে নিলাম। ক্লিয়ার হয়েছে? বুঝছো আশা করি? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8 যেটা এই অনুশীলনীর লাস্ট প্রশ্ন এবং অনুশীলনীর সমাধান এই ভিডিওর মধ্যে সমাপ্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো এম বিন্দুটা কই আছে দেখো, এম বিন্দুর স্থানাঙ্ক এম আছে এটা। ঠিক আছে, এটা স্থানাঙ্ক কত হইব, কারণ এটা যেহেতু এক্স অক্ষরেখা অনুভূমিক রেখার উপরে আছে, তো এক্স এর স্থানাঙ্ক কি হইব, এক্স এর স্থানাঙ্ক হইব 3 আর ওয়াই এর স্থানাঙ্ক কত হইব 0। কেন, কারণ ওয়াই এর মূল বিন্দু দিয়া গেছে দেখো 0 হইব ওয়াই, আর এক্স অক্ষরেখার মধ্যে বিন্দুটা আছে, তো এক্স এর স্থানাঙ্ক হইব গিয়া 3, যে বিন্দুতে আছে এটা হচ্ছে -3। ঠিক আছে, -3 এবং 0, অর্থাৎ আমি লিখতে পারি এই এম বিন্দুটির স্থানাঙ্ক এম ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এক্স এর স্থানাঙ্ক আগে মানে -3, ওয়াই স্থানাঙ্ক পরে মানে 0, অর্থাৎ -3,0। আমরা লিখবো এম বিন্দুটির স্থানাঙ্ক হবে, এম দিয়ে আমরা লিখতে পারি -3,0। ঠিক আছে, বুঝা গেছে আশা করি? তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 মোট 8টা প্রশ্ন, সবগুলোর সমাধান। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। ঠিক আছে, আর অবশ্যই যদি ভালো লাগে, মনে করো তোমরা মতো আরও ছাত্র আছে যারা অঙ্ক বুঝতে অনেক সমস্যা হয়, তো ভিডিওটা শেয়ার করতে পারো। ঠিক আছে, এবং এই পাঠের আরও যে অঙ্ক আছে, যেমন মনে করো চ্যাপ্টার অনুশীলনী R1, ঠিক আছে, R2 এবং অনুশীলনী চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 প্রত্যেকটা অঙ্ক অনুশীলনী 2.5 পর্যন্ত, 1.2 চ্যাপ্টার 1 এর 1.6 পর্যন্ত আমরা সবগুলো অঙ্ক সমাধান করছি। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, বা চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টের লিঙ্কটা পাইবে, তোমরা দেখে লাই। ঠিক আছে, সো আজকে এখানেই থাক। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।